প্রসূন মুখার্জির ছেলে এই ট্যাগটা ঝেড়ে ফেলতে পেরেছেন? আই ডোন্ট থিঙ্ক কখনো পারবো। কলকাতায় তো ডেফিনেটলি নয়। বাবার এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড, রিটায়ার্ড আইপিএস, কলকাতা পুলিশ ফর্মার কমিশনার, সেটা কতটা সাহায্য করেছে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে? সাহায্য তো নয়, বরং খুবই ডিফিকাল্ট ছিল। বিধাননগরের সাধারণ মানুষ তারা কি আপনাকে একদম লোকাল নেতা, লোকাল লিডার যাকে পাশে পাওয়া যায় এইভাবে চেনে আপনাকে? স্থানীয় হচ্ছে মানে 365 ডেজ ইয়ার ওখানে থাকতে হবে ওইভাবে ভাবি না, কারণ এমন কোনো বাড়ি নেই বিধাননগরে যেখানে সবাই 365 ডেজ ইয়ার থাকছে। পশ্চিম বাংলায় জাতীয় কংগ্রেস দুর্বল, সেক্ষেত্রে মানুষ কেন কংগ্রেসকে বাঁচবে? কংগ্রেসের ডাউনফল হতে শুরু করলো যখন থেকে আমরা অ্যালায়েন্স, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যখন থেকে আমরা অ্যালায়েন্স শুরু করি। প্রধান বিরোধী কে? বিজেপি আইডিওলজিক্যালি আমার প্রধান শত্রু। আপনার বিরুদ্ধে বিধাননগরে তৃণমূলের প্রার্থী সুজিত বোস, কিভাবে দেখেন প্রতিদ্বন্দ্বীকে? 5 বছরের মধ্যে 2 মাস বা 1 মাসের কিছু একটা উন্নয়ন হয়, মানে ইন দ্য সেন্স দ্যাট ইলেকশন আসছে, এবার রাস্তাগুলো বানানো হচ্ছে, ইলেকশন আসছে, ক্যানালে ডিসেল্টিং হচ্ছে। ভোটের হাওয়া কোন দিকে পডকাস্ট সিরিজে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীদের মুখোমুখি আজকাল .in, স্পষ্ট প্রশ্ন, স্পষ্ট উত্তর আমরা নেব। আজকের অতিথি শ্রী রণজিৎ মুখার্জি, কর্পোরেট থেকে রাজনীতিতে জাতীয় কংগ্রেসের বিধাননগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। ধন্যবাদ রণজিৎ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই ভোটের হাওয়া কোন দিকে বিধাননগরে? ভোটের হাওয়া বিধাননগরে হচ্ছে একটা ভবিষ্যৎ দেয়। আমি কিন্তু আমাদের না রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতি 2011 থেকে একটা ওয়ার্ড খুব ইউজ আর অ্যাবিউজ হয়ে গেছে, বলবো পরিবর্তন। মানে পরিবর্তনের কথায় সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তনের কথায় ক্যান্ডিডেটরা জিতেছে। আমি দেখছি যে পশ্চিমবঙ্গে তো পরিবর্তন তো নয়, 34 ইয়ার্সের যে রাজনীতি বা সরকার, যেখানে আমরা একটা স্ট্যাসিতে চলে গেছিলাম, যেটা আমি বলবো পশ্চিমবঙ্গ, সেটাকে নিয়ে বরং তৃণমূল সরকার রাদার দ্যান উন্নতি, রাদার দ্যান ডেভেলপমেন্ট, আমাদের মনে হচ্ছে যেন এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আমরা কখনোই ডেভেলপমেন্ট দেখতে পাবো না। সো বিধাননগরের মতো জায়গায় যেখানে সবাই এডুকেটেড, এটা একটা কনস্টিটুয়েন্সি যেখানে 92% লিটারেসি, খুব কম কনস্টিটুয়েন্সি আছে ইন্ডিয়াতে যেটা 92% লিটারেসি দেখাতে পারবে। আর আমি যা ঘুরে দেখেছি 100% ডিজিটালি লিটারেট। মানে এমন কেউ নেই বিধাননগরে পাবেন না যে বলবে যে আমি ওই হোয়াটসঅ্যাপ জানি না করতে বা ইন্টারনেট ইউজ করতে জানি না। তো এরকম একটা কনস্টিটুয়েন্সি এখন একটা এমন একটা জায়গায় আছে যে আমরা কি এখান থেকে বেরোতে পারি না, এরকমই চলতে হবে। সো দেরফর আমি বলবো যে বিধাননগরের লোকেরা ভবিষ্যৎ কল্পনা করবে এবং আমি আশা করি আমি ওই ভবিষ্যৎটা দেখাতে পারবো। আপনি তো নিজে বিধাননগরের ভোটার, কিন্তু বিধাননগরের সাধারণ মানুষ তারা কি আপনাকে একদম লোকাল নেতা, লোকাল লিডার যাকে পাশে পাওয়া যায় এইভাবে চেনে আপনাকে? বিধাননগরের মানুষ আমাকে লোকাল জানে, লোকাল নেতা তো আমাকেই প্রুভ করতে হবে না এই ইলেকশনে। এটা তো আমার রেসপন্সিবিলিটি ওনাদেরকে প্রুভ করতে যে আমি ওদের পাশে দাঁড়িয়ে থাকবো। দেখুন বিধাননগরে আমি আছি, মানে আমাদের বাড়ি বানানো হয়েছিল 1990s-এ, আর্লি 1990s, মিড 90s আই থিঙ্ক শেষ হয়েছিল, এক্স্যাক্টলি ইয়ার্স মনে নেই। 2000 থেকে আমরা আছি। আমি বিধাননগরে ভোটার হচ্ছি 2001 থেকে। 10 বছর চাকরি করেছি। মানে আমি যখন এসছি বিধাননগরে তখন আমি আন্ডার গ্রাজুয়েশন থেকে পোস্ট গ্রাজুয়েশনে, ওই রকম একটা থার্ড ইয়ার কি ফার্স্ট ইয়ার অফ পোস্ট গ্রাজুয়েশন, তারপর আমি পোস্ট গ্রাজুয়েশন পুনায় করেছি। এগুলো তো ইনফ্যাক্ট বিধাননগরের লোকের জন্য এটা কিন্তু অসাধারণ কিছু নয়, কারণ বিধাননগর যে কোনো বাড়িতে যাবেন, কেউ না কেউ ব্যাঙ্গালোরে থাকছে, কেউ না কেউ হায়দ্রাবাদে থাকছে, কেউ না কেউ লন্ডনে থাকছে। তো বিধাননগরের লোকেরা কিন্তু ওই টিপিক্যাল যে যে স্থানীয় হচ্ছে মানে 365 ডেজ ইয়ার ওখানে থাকতে হবে ওইভাবে ভাবেই না, কারণ এমন কোনো বাড়ি নেই বিধাননগরে যেখানে সবাই 365 ডেজ ইয়ার থাকছে। মানে নট জাস্ট সল্টলেক সাইডটা, যেটা সবাই পপুলারলি বিধাননগর সল্টলেকটাকে দেখে, আমার দক্ষিণ দমদম সাইডেও যান। দক্ষিণদারিতে একজন ভদ্রলোককে মিট করলাম আমার প্রথম মিটিং এ, টিপিক্যাল মুসলিম, মানে যেরকম ভাবে নর্মাল, যেরকম টুপি পরা, নর্মাল ভদ্র ড্রেস করা যেরকম হয়। চেন্নাইতে ব্যবসা করে, একেবারে চেন্নাই যে ডিস্ট্রিক্টটা বললো একেবারে সেন্ট্রাল চেন্নাইতে, ছেলে কগনিজেন্টে অ্যাপ্লাই করছে। সো এই কনস্টিটিউয়েন্সিতে মানে ওইভাবে টিপিক্যাল ভাবার দরকার নেই যে স্থানীয় মানে ওইটা কি। অবভিয়াসলি আমার অ্যাক্সেসিবিলিটি আছে কিনা সেটা তো আমার প্রুভ করছি আমি এখন এই মাধ্যমে। লাস্ট 15 বছর আমি আমার রাজনৈতিক
ক্যারিয়ার, আমার জার্নি যদি নিই, লাস্ট 15 বছর পার্টি আমাকে অনেক জায়গায় পাঠিয়েছে, অনেক দায়িত্ব দিয়েছে। অনেকগুলো এই দায়িত্বগুলোর মধ্যে কিছু কিছু প্রদেশে, কিছু কিছু আর বেশিরভাগই আমি বলবো ন্যাশনাল স্তরে। আগের বিধাননগর ভোট অরুণবদা যখন দাঁড়িয়েছিলেন 2016-এ, আমি সবসময় ক্যাম্পেইনে ছিলাম। তখন মিডিয়া প্যানেলিস্ট ছিলাম। মিডিয়া প্যানেলিস্ট যখন হতাম না, যখন এই স্টুডিওতে বসে থাকতো না, তখন অরুণবদার সাথে ক্যাম্পেইন করতাম। অনেক ইলেকশন, লোকাল ইলেকশনসে ক্যান্ডিডেটদের সাথে আছি, হেল্প করেছি, এটসেট্রা। কিন্তু হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে এইবারে আমাকেই প্রুভ করতে হবে যে এখন থেকে আমি সবসময় ওদের সাথে আছি। কর্পোরেট চাকরি ছেড়ে রাজনীতিতে 2011-তে কেন? কর্পোরেট চাকরি আমার 10 বছর অ্যাপ্রক্সিমেটলি, 2011 পর্যন্ত। কিন্তু হয়তো আমার কখনো ওই স্যাটিসফ্যাকশন ছিল না। একটা পাবলিক সার্ভিস করার যে ইন্টেনশন, সেটা সবসময় একটা ভিতরে ছিল। পাবলিক পলিসি দেখে পাবলিক সার্ভিস করা, কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না কি করবো। আমার তো ফ্যামিলি নন পলিটিক্যাল, আমাদের ব্যাকগ্রাউন্ডে কেউই পলিটিক্যাল নয়, বা অ্যাজ সাচ কখনো মিশিও নি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলিদের সাথে যে আমি জানবো, মানে ইন দ্য সেন্স আমি জানবো যে ওই লাইফটা কি। তো রাহুল গান্ধী যখন 2004-এ নিজের রাজনৈতিক জার্নি শুরু করেন, উনি এসেছিলেন প্রথমে কিন্তু জেনারেল সেক্রেটারি হয়ে কংগ্রেস পার্টি, এনএসওয়াই ইউথ কংগ্রেসের ইনচার্জ। অ্যান্ড ঢুকেই উনি একটা জিনিস সত্য বুঝেছিলেন, যেটা পুরো পলিটিক্যাল সব সব পার্টিরই সত্য, হচ্ছে যে কর্মী হয়ে সবাই ঢুকতে পারে, কিন্তু যদি প্রোগ্রেস করতে চায়, যদি আমরা যেটা নেতা বলি, আই থিঙ্ক ইটস অ্যান আনফরচুনেট ওয়ার্ড, বাট আমরা যেটা নেতা বলি, তাহলে কিন্তু নেতা ছেলে মেয়ে, পাশের বাড়ি, নেফিউ নিজ, এটা ছাড়া পসিবল নয়। একটা ক্লোজ সিস্টেম হচ্ছে পলিটিক্স বেসিক্যালি, আর এটা ট্রু অফ এনি পলিটিক্যাল পার্টি। তো উনি একটা সিস্টেম ডিভাইস করলেন। আমরা পুরোপুরি ইলেকশন কমিশন যেভাবে ইন্ডিয়াতে ইলেকশন চালানো হয়, ওরকমই সিস্টেম রিক্রিয়েট করলেন কংগ্রেস পার্টির ভিতরে ছাত্র পরিষদের জন্য, আমরা যেটা ন্যাশনাল এনএসওয়াই বলি, আর বেঙ্গলের ছাত্র পরিষদ বলি, আর ইউথ কংগ্রেসের জন্য। সেটা 2008-এ পাঞ্জাব থেকে শুরু হয়েছিল, বেঙ্গল পৌঁছতে পৌঁছতে 2010-2011-এ প্রথম ইলেক্টেড ইউথ কংগ্রেস হয় পশ্চিমবঙ্গে। ইউথ কংগ্রেস নিয়ে পশ্চিমবঙ্গে সবাই জানে, মমতা ব্যানার্জি নিজেই প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসে। তো কিন্তু ইলেক্টেড কমিটি হিসেবে আমরা প্রথম। ওই সময় যখন আমি তখন চাকরি করছিলাম, কলকাতায় ফেরত এসেছিলাম। আমার চাকরি দিল্লি কলকাতা এরকম ছিল, তখন আমি কলকাতায় চাকরি করছি। অ্যান্ড যা হয়, তখন একটা অ্যাড বেরিয়েছিল, রাহুল গান্ধী নিডস ইউ, ইউথ কংগ্রেস। আমার জন্য আই স অ্যান অপরচুনিটি। ফার্স্ট অফ অল, প্রথমে আমি আইডিওলজিক্যালি আমি সেকুলার, আমি লিবারাল, আমি সেন্ট্রিস্ট, আমি নেহরুভিয়ান। তো দেয়ারফর আমি তো দেখছিলাম যে কোন পার্টি আমার আইডিওলজির সাথে স্যুট করে, আমার পার্সোনাল আইডিওলজির সাথে স্যুট করে, এবং কংগ্রেস পার্টি ওয়াজ অ্যাবসলিউটলি সেই আইডিওলজির সাথে স্যুট করছে। কিন্তু সেই আইডিওলজির সাথে স্যুট করলেও তো আমি জানি না কি করে ঢুকতে। সো এই ইউথ কংগ্রেসের এই যে ইলেকশনটা হলো, সেটা আমার অপরচুনিটি দিল ঢুকতে পার্টিতে। ওকে, সো এই থেকে যাত্রা শুরু ইউথ কংগ্রেস, তারপরে সেখান থেকে রাজনীতিতে আপনি বলেছেন আপনার বিভিন্ন রোল আপনাকে সামলাতে হয়েছে। তার মধ্যে একটা ছিল আপনি 2019 লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, হ্যাঁ। আপনি জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং আপনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, হারের সম্মুখীন হন। কি শিক্ষা পেয়েছেন সেটা থেকে? দেখুন, পার্টি আমাকে বর্ধমান দুর্গাপুর পাঠিয়েছিল। আমি তো পার্টি সৈনিক, পার্টি সোলজার বলতে পারেন, ওয়ার্কার। আমি ফুল টাইম এখন 15 বছর হয়ে গেছে। বর্ধমান দুর্গাপুর সবাই জানে, অ্যাসেম্বলি লেভেলে আলাদা জিনিস, তো লোকসভা লেভেলে সবাই জানে যে প্রথম থেকেই সিপিএম গড় ছিল। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, কারণ 2009 থেকে, যখন থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি শিফট হতে শুরু করে, 2009-এ সিপিএম এমপি, 2014-তে তৃণমূল এমপি, আবার 2019 আমার ইলেকশন, ফাইনালি এস এস আলওয়ালে জেতেন, আর বিজেপি এমপি, এরকম একটা জায়গা। তো শিক্ষা তো একদিক থেকে 39 ইয়ার্স অফ এজে, তখন আমি 39 ইয়ার্স ওল্ড, নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, মানে ইন দ্য সেন্স দ্যাট এই নয় যে আমি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি যার অনেক টাকা আছে। কংগ্রেস পার্টি হয়তো একলা, মানে আমার মতো একজনকে পার্লামেন্টে টিকিট দেবে, সেটা ইটসেলফ এজ এ বড় শিক্ষা। 39 ইয়ার্স অফ এজে পার্লামেন্টের একটা ইলেকশন লড়া। অ্যান্ড 2019-এ কিন্তু আমরা একলা লড়েছিলাম। আর আমি ইনফ্যাক্ট সোমেন মিত্র তখন আমাদের পিসিসি প্রেসিডেন্ট ছিলেন। সোমেন বাবু আমাকে খুবই ভালোবাসতেন, আই থিঙ্ক। আমার বাবার সাথে আগে থেকে অনেক বছরের সম্পর্ক। আমি সোমেন বাবুকে কিন্তু আগে থেকেই বলেছিলাম যে একলা লড়লেই আমি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হতে। যেই না একলা লড়ার ব্যাপার হলো, তখনই আমি ঝাঁপিয়ে পড়লাম যে হ্যাঁ, আমি ক্যান্ডিডেট হতে চাই। বর্ধমান দুর্গাপুরের মতো একটা জায়গায় গিয়ে
গ্রামের কি প্রবলেম এবং শহরের কি প্রবলেম। একদিকে দুর্গাপুর প্রপার শহর, আর একদিকে ভাতার, মানে ভাতারের থেকে বসা গ্রাম আর হতে পারে না পশ্চিমবঙ্গে। মানে পুরো, মানে বলতে গেলে ওই এক মাসের মধ্যে ইলেকট্রাল রাজনীতি কি এবং মানুষের সাথে কানেক্ট করতে হলে যে রুরাল, আরবান, সেমি রুরাল সবকিছুই আমি ওই ইলেকশনে শিখতে পারলাম। এবং এটা সাফল্যতা এতখানি বলবো, 2019-এ সবাই জানে রেজাল্ট কি হয়েছিল ন্যাশনাল, কিন্তু আমি কংগ্রেসের ভোটে ধরে রাখতে পেরেছিলাম। আচ্ছা, এবার আপনি মানে দুটো কাজই করেছেন। আপনি ভোটের রাজনীতিতেও ময়দানে কাজ করেছেন, সংগঠন জাতীয় কংগ্রেসের তারও অনেক কাজ করেছেন। সাংগঠনিক কাজ ভার্সেস ভোটের রাজনীতি, কোনটা সহজ? সহজ কোনোটাই নয়, সহজ ওয়ার্ডটাই এক্সিস্ট করে না রাজনীতিতে। আর আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস করি, আর পার্টিও আমায় যা রেসপন্সিবিলিটি দিয়েছে, আমি সেক্রেটারি ছিলাম রিসার্চ ডিপার্টমেন্টে, ম্যানিফেস্টো বানানো, ইস্যুস, প্রতিটা ইলেকশন 2017 থেকে 2020 পর্যন্ত ওই পার্সপেক্টিভে আমি চালিয়েছি। পার্টি আমাকে কিসের চার্জে দিয়েছিল? সিকিম, নাগাল্যান্ড, Correct. মণিপুর, এর থেকে আর শক্ত জায়গা হতে পারে না। তো সহজ ওয়ার্ডটা আমি জানি না, এই লাস্ট 15 বছর এই সহজ সহজ ওয়ার্ডটা আমি কখনো অনুভব করিনি। আমি নিজেকে সাংগঠনিক পলিটিশিয়ান মনে করি ডেফিনেটলি। ইনফ্যাক্ট আপনি আগে প্রশ্নটা জিজ্ঞেস করে নিলেন ইলেকশন নিয়ে, কারণ আমি আমার ইন্ট্রোডাকশনে আমি যখন কাউকে বলি, আমি যখন আমার কি কি 2014 অপারেশন হেড সোশ্যাল মিডিয়া, 2016-তে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া, এইসব যখন বলতে থাকি, তার 5 মিনিট পরে হঠাৎ মনে করে আমি আবার বলি, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু পার্লামেন্টেও লড়েছিলাম, আমি বর্ধমান দুর্গাপুরে লড়েছিলাম। কারণ ইলেকশনের আলটিমেটলি ইলেকট্রাল রাজনীতি পুরোপুরি ডিপেন্ড করে সংগঠন এর উপর দুই দিক থেকে। এক হচ্ছে, তিন দিক থেকে রাদা। একটা হচ্ছে আইডিওলজি, দ্বিতীয় হচ্ছে পাবলিক পলিসি, কি চায়, কি নীতি চায় পার্টি, এবং থার্ড হচ্ছে পার্টির প্রেজেন্স গ্রাউন্ডে, লোকের সাথে কিভাবে আমরা ব্লক স্তরে, ডিস্ট্রিক্ট স্তরে আমরা আছি বা প্রদেশ স্তরে আমরা আছি, সেই তিনটার উপর ডিপেন্ড করে ইলেকট্রাল রাজনীতি। আপনার আপনার বাবা রিটায়ার্ড আইপিএস প্রসূন মুখার্জি, কলকাতা পুলিশের একসময় কমিশনার ছিলেন, এবং আমার মনে আছে সেই সময় আমি 2004 2004 উনি কলকাতা পুলিশের কমিশনার হয়েছিলেন। সেই সময় ওনার একটা 2006 হবে। 2006, সরি 2006, সেই সময় আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম। বাবার এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড, রিটায়ার্ড আইপিএস, কলকাতা পুলিশ ফর্মার কমিশনার, সেটা কতটা সাহায্য করেছে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে? সাহায্য তো নয়, বরং খুবই ডিফিকাল্ট ছিল। প্রথম কথা, ওই জেনারেশনে যে আইপিএস অফিসার বা আইএস, পুরো মানে সিভিল সার্ভিস যেটা ধরেন, ওই জেনারেশনে অফিসাররা রাজনীতি বাড়ির কাছে আসতে দিত না। মানে আমি সারা জীবন কখনো দেখিনি কোনো পলিটিশিয়ান আমার বাড়িতে ঢুকতে। তো ওই সময় আইপিএস অফিসার ছেলে এবং নাম করা আইপিএস অফিসার ছেলে হয়ে রাজনীতি করা ইম্পসিবল। ইনফ্যাক্ট আমি যে গল্প একটু আগে যে বললাম যে ইউথ কংগ্রেস জয়েন করলাম, সেটা হচ্ছে বাবার রিটায়ারমেন্টের পর। মানে আমার কনভারসেশন ছিল, যখন আমি দেখলাম অ্যাডে, আমি বাবার কাছে গেলাম যে এরকম বেরিয়েছে ইউথ কংগ্রেস নতুন লোক নিতে চায়, তুমি তো রিটায়ার করেছো, এখন আমি ট্রাই করে দেখি এটা, কিন্তু আমি তো কাউকে চিনি না। পেপারে পড়েছি মানস ভিয়া বলে একজন আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, তুমি যদি চেনো একবার ফোন করে একটু বলতে পারো, আমার ছেলে আসবে একটু দেখা করতে। ব্যাস, ওই লিটারালি ওই একটাই কনভারসেশন আমার বাবার এন্টায়ার কন্ট্রিবিউশন আমার পলিটিক্যাল। কারণ ডেলিবারেটলি আমি বলছি, অবভিয়াসলি সাপোর্ট, ইমোশনাল, মেন্টাল সাপোর্ট সবকিছুই আছে একটা ফুল টাইমার বাড়িতে, মানে একটা বাঙালি বাড়িতে। এর থেকে আর খারাপ কি হতে পারে যখন ছেলে বলে যে আমি চাকরি ছেড়ে আমি রাজনীতি করব। উনি ফোনটা করেছিলেন, উনি ফোনটা করেছিলেন মানুষবাবুকে, মানুষবাবু ফোনটা একটু ঘাবড়ে গিয়ে যে কি বলছে বলে পাঠিয়ে দিন। তো মানুষবাবু আমার ফার্স্ট প্রদেশ প্রেসিডেন্ট ইন দ্যাট সেন্স যখন আমি জয়েন করেছিলাম। কিন্তু ওই মানে ঢুকে প্রথমে আমি এটাও বলবো না যে আমি ভেবেছিলাম যে একদিন আমি ন্যাশনাল সেক্রেটারি হব, পার্লামেন্ট লড়বো, আজকে অ্যাসেম্বলি লড়ছি, এত সব ভেবে আমি ঢুকিনি। ইট ওয়াজ মোর আমার আইডিওলজিক্যাল লিনিংস, আমার ইন্টারেস্ট ইন পাবলিক সার্ভিস, যেটা একজন পুলিশ অফিসারের ছেলে হলে। দেখুন, ইন্ডিয়াতে আর রাদার এশিয়াতে ইনফ্যাক্ট দুটো টাইপ অফ লোক আছে, যারা যখন কেউ ঝামেলায় পড়ে, যে কোনো ঝামেলা হোক, সে পাশের বাড়ির লোকের সাথে ঝামেলা হোক বা বাড়িতে কারো শরীর খারাপ হয়েছে, দুটো টাইপ অফ লোককে লোকেরা ফোন করে হেল্পের জন্য। একটা হচ্ছে পলিটিশিয়ান, একটা হচ্ছে পুলিশ।
মানে আপনার লেভেলের উপর আপনি কাউন্সিলরকে ফোন করবেন বা ওসি কে ফোন করবেন, এসপি কে ফোন করবেন বা এমএলএ কে ফোন করবেন, আর এমপি কে ফোন করবেন আর আইজি কে ফোন করবেন, সেটা আপনার লেভেলের উপর। কিন্তু এই যখন কারোর প্রবলেম হয় তখন এই দুটো লোককেই ফোন করে লোকেরা, যে এমন প্রবলেম হয়েছে, আমার হেল্প দরকার। তো আমি সারা জীবন একজনের দেখেছি একটা সিং, তো আমি চেয়েছিলাম অন্যটা হতে, পলিটিশিয়ান, যাকে লোকেরা ফোন করবে হেল্পের জন্য। তো পাবলিক সার্ভিস কিন্তু পাবলিক পলিসি থেকেও আসে, যেটা আমরা ম্যানিফেস্টো থ্রু দিয়ে বা ইস্যু থ্রু দিয়ে, চার্জশিটের থ্রু দিয়ে ম্যানিফেস্ট করি, কিন্তু আলটিমেটলি বয়েলস ডাউন টু দিস, মানুষকে হেল্প করা। প্রসূন মুখার্জির ছেলে এই ট্যাগটা ঝেড়ে ফেলতে পেরেছেন? আই ডোন্ট থিঙ্ক কখনো পারবো, কলকাতায় তো ডেফিনেটলি নয়। মানে চেষ্টা করছি অ্যাটলিস্ট এতখানি বলতে পারি যে আজকে নিজের পায়ে দাঁড়াই। মানে আগে, আজকালে শুধু প্রসূন মুখার্জিকে নিয়ে লিখতো, এখন হয়তো একবার দুবার রণজিৎ মুখার্জিকে নিয়েও লেখে, ওইখানে পৌঁছেছি আমি। কিন্তু প্রসূন মুখার্জির ছেলের ট্যাগটা কখনই ছাড়তে পারবো না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি যখন এই বর্ধমান দুর্গাপুরে দাঁড়িয়েছি, বর্ধমানে, আর বাবা কখনো এসপি বর্ধমান বা ডিআইজি রেঞ্জের, মানে বর্ধমানের সাথে ডাইরেক্টলি কখনো, অবভিয়াসলি আইজি সাউথ বেঙ্গল ছিলেন এটসেট্রা, কিন্তু কখনো ডাইরেক্টলি তো এই নয় যে মানে বর্ধমানের লোকের সাথে ডাইরেক্টলি যেভাবে কলকাতা বা হাওড়া হয়েছে। আমি ভাতারের, আর কংগ্রেসের জানেন কম লোক আমাদের, ছোট টিম নিয়ে আমি হাঁটছি, রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে হাঁটছি, রেলওয়ে স্টেশনের পাশে একটা গ্রুপ অফ লোক বসেছিল, আমার কাছে অ্যাপ্রোচ করতে, আমি দেখলাম যে দাঁড়িয়ে উঠে হেঁটে আসছে আমার দিকে, আমি ভাবলাম তৃণমূল হবে নিশ্চয়ই, মানে গ্রুপ অফ এবল বডিড ম্যান যখন আসছে তখন লজিক্যালি ওটাই মনে হবে। কাছে এসে বলছে, স্যার কেমন আছেন? আমি না ভাতারের রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে হাঁটছি, হঠাৎ একটা গ্রুপ অফ লোক এসে স্যার কেমন আছেন, আমিও জ্যাপ যে মানে জানলো কি করে। টার্ন আউট টু বি কয়েকজন ওদের মধ্যে রিটায়ার্ড কনস্টেবল বা অফিসার ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের। তো এটা আমার ছাড়াবার দরকারও নেই, কারণ আই থিঙ্ক আই এম ভেরি প্রাউড দ্যাট আমাদের ফ্যামিলিতে একজন সারা জীবন সার্ভিস দিয়ে গেছে, আর আমি নেক্সট জেনারেশন ওটা একই জিনিস করার চেষ্টা করছি। আপনার বাবা কি কোনো পরামর্শ দেন আপনার রাজনৈতিক ক্যারিয়ারে, বা আপনি কোনো আলোচনা করেন রাজনীতি সম্পর্কে? আলোচনা করি ইন দ্য সেন্স কি হচ্ছে কি না হচ্ছে আলোচনা করি, পরামর্শ সেই দিক থেকে নয়। অবভিয়াসলি প্রথম দিকে ইট ওয়াজ ডিফিকাল্ট, কারণ কোন বাঙালি ফ্যামিলি চাইবে যে ওর ছেলে রাজনীতি করবে? আজকে যে অ্যাকসেপ্ট করে এবং সাপোর্ট দেয়, সেটাই অনেক। পশ্চিম বাংলায় জাতীয় কংগ্রেস দুর্বল, সেক্ষেত্রে মানুষ কেন কংগ্রেসকে বাঁচবে, বা কেন আপনাকে বিধাননগর থেকে বাঁচবে? পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেস ইলেকট্রাল রাজনীতিতে দুর্বল, মানে ভোট শেয়ারে দুর্বল। সাপোর্ট বেস এখনো এক্সট্রিমলি হাই। আচ্ছা, আপনি যদি সিপিএম সময়টা দেখেন, ওই 34 ইয়ার্স কংগ্রেসের ভোট শেয়ার 40% ছিল। ইভেন টুয়ার্ডস দি এন্ড, মানে ইভেন ইন দ্য 1990s, মানে যখন মানে হার্ড কোর এই চলছে, সিপিএম এর এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, ডমিনেন্স হয়ে গেছে, কলকাতার বুকে কংগ্রেস এমএলএ হতো। ইভেন ইন দ্য মিডল অফ, আমার নর্থ 24 পরগনায় কংগ্রেসের এমএলএ হতো, এমপি হতো সেই সময়। তৃণমূল ভেঙে যাওয়ার পরেও কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু 27% অ্যাপ্রক্স, অবভিয়াসলি ইয়ার বাই ইয়ার ম্যাটার করে, বাট 27% ছিল। মানে এই যে একটা এখন একটা পপুলার পারসেপশন, কারণ এখন যারা আছে, যারা জেনারেশন, তারা তো প্রি তৃণমূল কংগ্রেসটা তো জানে না, তো ওদের একটা যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে তৃণমূল হয়ে গেল বলে কংগ্রেস শেষ হয়ে গেল, সেটা একেবারেই নয়। কংগ্রেসের পতন, আমি বলবো, আমি ইলেকট্রাল রাজনীতির দিক থেকে কথা বলছি, সাংগঠনিক ভাবে নয়। কংগ্রেসের ডাউনফল হতে শুরু করলো যখন থেকে আমরা অ্যালায়েন্স, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যখন থেকে আমরা অ্যালায়েন্স শুরু করি 2006 থেকে। আপনি ভোট অ্যানালিসিস করুন, কংগ্রেসের ভোট শেয়ার 2006 পর্যন্ত স্ট্রং ছিল। 2006 থেকে আমরা তৃণমূলের পরে 2006 লাস্ট আমরা একলা লড়ি, তারপর থেকে আমরা অ্যালায়েন্স শুরু করি। ওইখান থেকে এই গ্রাফটা ডাউন হয় ভোট শেয়ারে। তার মানে কি, মানুষ খুব ক্লিয়ারলি কংগ্রেসকে কংগ্রেসের জন্যই চায়। যখন আমি অন্য কোনো পার্টির সাথে অ্যালাই করি, আমি ওই পার্টি ব্যাগেজটা নিজের উপর নিয়ে নিই, আর আমার যে সাপোর্টার, আমার যে সমর্থক, সে সেই ব্যাগেজটা অ্যাকসেপ্ট করতে চায় না। লাস্ট 10 বছরের সিপিএম এর সাথে, প্রথমে তৃণমূলের সাথে, তৃণমূলকে আমরা সরকারে আনলাম আমরা। আজকেও কেউ বলতে পারবে ওই অরিজিনাল তৃণমূলে যে 2011 যদি কংগ্রেস না থাকতো তৃণমূলের সাথে, তাহলে তৃণমূল কি সরকার বানাতে পারতো? কেউ বলতে পারবে না যে সেই সময় 2011 তৃণমূল সরকার বানাতে পারতো যদি কংগ্রেস না থাকতো পাশে। তারপর তো হিস্ট্রি সবাই জানেন।
সিপিএম এর সাথে যখন গেছি কি হচ্ছে, একটা বড় এই তৃণমূলের ভিতরে এত লোক মিট করি আমি, মানে আমাকে দেখলে ওয়ার্ড অফিস ব্লক অফিসে বসিয়ে চা খাওয়ায়, কারণ ওরা খুব রেসপেক্ট করে কংগ্রেসকে। আমি ওয়ার্কার লেভেলের কথা বলছি। আর ওরা খুব ফ্রিলি অ্যাডমিট করে যে আমরা জানি যে আমরা কিন্তু একটা লেভেলের বিয়ন্ড ডিস্ট্রিক্ট বা ব্লকের বিয়ন্ড যেতে পারবো না। কারণ তৃণমূলে কিন্তু দেখবেন যে এখন পর্যন্ত যে লিডারশিপ হচ্ছে তৃণমূলের, সব ফর্মার কংগ্রেস লিডার। আর নেক্সট জেনারেশন যেটা আসছে সেটার মধ্যে কয়েকজন সিলেক্ট অ্যালাউ করছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে টলিউড থেকে আসা বা অন্যান্য জায়গা থেকে আসা। সো যে আমার মতো, আমি যে খুব প্রাউডলি নিজেকে এখন ফুল টাইম কংগ্রেস বলছি, সে তো সব পার্টিতে আছে, বিজেপিতেও আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেসে আছে, আমার মতো ফুল টাইমার। কিন্তু আমার মতো ফুল টাইমারকে অ্যালাউ করা হয়েছে কংগ্রেস পার্টিতে পার্লামেন্টারি ক্যান্ডিডেট হতে, এখন অ্যাসেম্বলি ক্যান্ডিডেট হচ্ছি, ন্যাশনাল সেক্রেটারি পর্যন্ত পৌঁছেছি, যেটা আমি যখন 42 ইয়ার্সে হয়েছিলাম, আই থিঙ্ক আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট, আমি শিওর নই, বাট আই থিঙ্ক আমি তখন 67 যে সেক্রেটারি ছিল তাদের মধ্যে ইয়াংগেস্ট বা সেকেন্ড ইয়াংগেস্ট আমি ছিলাম। এটা আমি নন ডাইনাস্টি ফ্যামিলি থেকে আসছি, নন পলিটিক্যাল লেগেসি ফ্যামিলি থেকে আসছি, এটা অন্য কোন পার্টিতে সম্ভব হবে আমি জানি না। তো একই লোক তো তৃণমূলেও আছে, কিন্তু ওরা কোথায় উঠতে পারবে বলো? কারণ ওরা সারা বছর কাজ করবে, তারপরে অমুক একজন কোন একটা ইন্ডাস্ট্রি থেকে এসে ওদের উপর ক্যান্ডিডেট হিসেবে বসিয়ে দেওয়া হবে। কিন্তু যখন এই একই লোক দেখে যে আমি সিপিএম এর সাথে অ্যালাইড হচ্ছি, ও তো কংগ্রেসে ঘরানার লোক আলটিমেটলি, তো এই যে এই কংগ্রেসে ঘরানার লোক বলে আমি তো সিপিএম এর সাথে আছো, আমি কি করে, তুমি কি করে করতে পারো সিপিএম এর সাথে, আমি ভোট করতে পারবো না তোমার জন্য। আজকে আমরা এইগুলো থেকে ফ্রি হয়ে গেছি, আমি বলবো সিপিএম ও ফ্রি হয়ে গেছে। একই ইস্যু আই থিঙ্ক সিপিএম এরও ছিল, ওটা ওদের ব্যাপার। সিপিএম তাও এখনো আইএসএফ এর সাথে জোটে আছে। হ্যাঁ, যেটা ফর এক্সাম্পল কংগ্রেস ভাবতেই পারে না আর ভাবতে চায়ও না, যে আইএসএফ এর সাথে জোটে থাকা। তো এইসব ব্যাগেজ থেকে আমরা মুক্ত হয়ে গেছি। সো দেয়ারফর এখন আমার সাপোর্ট বেস, অবভিয়াসলি আমার কোনো ডেটা নেই এটাকে প্রুভ করার জন্য, কিন্তু 15 বছর ধরে রাজনীতি করছি গ্রাউন্ডে, আমি বলবো আমার সাপোর্ট বেস 25% এই স্টেটে। আচ্ছা, মানে এটা ইন্টুইশন। ভোট বেস হচ্ছে 4% অফ হোয়াট এভার, কারণ ওই 25% আমার জন্য ভোট করবে। একবার আমাদের যখন ভারত জোড়ো যাত্রা হাঁটছিলাম, বেঙ্গলের যেটা হচ্ছিল, যখন রাহুলজি ন্যাশনাল লিড করছিল, সাউথ 24 পরগনা ছিলাম, যেখানে আপনারা জানেন কংগ্রেস অর্গানাইজেশন খুবই দুর্বল এখন। একজন গ্রামের লোক আমাদেরই বলছিল যে দাদা অমুক গ্রামে আসবেন একদিন, আমাদের এখানে সবাই আমার গ্রামে কংগ্রেস হচ্ছে। আমি বললাম ধুৎ, তোমার গ্রামের ডেটা, এক্ষুনি আমি ইলেকশনে স্টাডি করছিলাম, 2% ভোট হয়েছিল তোমার এরিয়াতে, তোমার ডিস্ট্রিক্টে। বললো না দাদা, আমরা ভোট করতে পারি না, সেই চয়েসটা আমাদের নেই, আমাদের ভোট তো দিতেই হবে, তৃণমূলের গ্রাম ছাড়া হয়ে যাবো। কিন্তু আপনি আমার গ্রামে আসুন, আপনি আমার সাথে হাঁটুন, আপনি আমাদের লিডার হচ্ছেন, আমার খুব ভালোবাসি, দেখবেন যে সবাই আপনাকে ভালোবাসে, গ্রিট করবে, সবাই বলবে ওখানে আমি কংগ্রেস করি। মানে এটা একটা অদ্ভুত ডাইকোটমি হচ্ছে। না, তাহলে এটা একটা খুব ইন্টারেস্টিং। তাহলে এই হাউ ডু ইউ কনভার্ট দ্য সাপোর্ট বেস টু ইউর ভোটস? মানে ইউ আর সেইং 25% সাপোর্ট বেস, কিন্তু ভোটের শেয়ারে আই এম এট 4%। তো এটা হাউ ডু ইউ ট্রান্সফার? এটাই আমার ফার্স্ট স্টেপ, যে আমি যে 294 সিটে 294 সিটে যে আমি দাঁড়াচ্ছি 20 বছর পরে, মানে 2019টা আউটলায়ার ধরে নিন, তো আমি 2006 পরে আমি 20 বছর পরে আমি যে দাঁড়াচ্ছি, এটাই তো আমার শুরু হলো ওই 4 থেকে ওই 25% বা যাই হোক সেটাকে ক্লেম করা। কারণ আমি যতক্ষণ না লোকদের আমার নিজের আইডেন্টিটি প্রচারে নিজের আইডেন্টিটি মিন করছি আমার পার্টি, আমি যতক্ষণ না অন্য কারোর সাথে আছি, দেখুন পোস্ট ইলেকশন কি করি সেটা আলাদা ব্যাপার, সেটা পাবলিক কেয়ার করে না। আমি অ্যাসেম্বলিতে কার সাথে অ্যালাই করলাম বা পার্লামেন্টে কার সাথে অ্যালাই করলাম সেটা আলাদা ব্যাপার হয়, কিন্তু নির্বাচনে যখন যাই তখন আমি একলা লড়ছি কি কার সাথে অ্যালাই করছি খুব ডিপেন্ড করে। তো এটা আমার ফার্স্ট স্টেপ। আর আমি এই স্টেপে যে যাচ্ছি, এই যে 294 আমি যাবো, যেটা একটা ডিসিশন হয়েছে, পার্টি ডিসিশন হয়েছে, এটা তো সিডব্লিউসি ডিসিশন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির ডিসিশন, এটা তো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডিসিশন নয়। এই ডিসিশনটা দেখবেন যে 5 বছরের মধ্যে কংগ্রেস সরকারে আসবে, যদি এইবার না আসে, এইবারেও একটা বড় চান্স আছে, ইন দ্য সেন্স দ্যাট একটা ফ্র্যাকচার্ড অ্যাসেম্বলি যদি হয়, তাহলে কংগ্রেস কিন্তু ডিসাইড করবে কে সরকার হবে। প্রধান বিরোধী কে কংগ্রেসের এই রাজ্যে, তৃণমূল না বিজেপি? বিজেপি আইডিওলজিক্যালি আমার প্রধান শত্রু, সেটা পশ্চিমবঙ্গ হোক বা মধ্যপ্রদেশ হোক বা নাগাল্যান্ড হোক। আর পশ্চিমবঙ্গে বিজেপি সত্যি একটা অবাঙালি পার্টি, কারণ যেভাবে ওদের একটা চাই একটা ইউনিভার্সাল একটা ওই এখন এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে, সিমিলারলি ওয়ান হিন্দু, মানে ওয়ান হিন্দু
সিমিলারলি সবাই একই, মানে সে বেঙ্গলি হোক বা মারাঠি হোক। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার জন্য অ্যাজ আ বাঙালি হিসেবে আমি কি যেভাবে কথা বলি, যেভাবে ড্রেস করি, কি খাই, কি করি, একজন বাঙালি মুসলিম বা একটা বাঙালি খ্রিস্টানের সাথে আমার অনেক বেশি কানেকশন আছে। ইনফ্যাক্ট অনেক বেশি, পুরোপুরি পুরোপুরি সিমিলারিটি আছে অ্যাজ কম্পেয়ার টু একটা পাঞ্জাবি হিন্দুর সাথে। Correct. সো আমার আইডেন্টিটি, আমি ইন্ডিয়ান ফার্স্ট, তারপর আমি বাঙালি, তারপর আমি হিন্দু, হুম। ইন ডে টু ডে টার্মস। হুম। কারণ আমি যা খাই, বাঙালি মুসলিম একই জিনিস খায়, বাঙালি খ্রিস্টান একই জিনিস খায়, বাঙালি বুদ্ধিস্ট একই জিনিস খায়। ভাষাটা এক, ডায়ালেক্ট চেঞ্জ হয়, ভাষাটা এক। হুম। এই ব্যাপারটা কিন্তু বিজেপি সহ্য করতে পারে না, মমতা সহ্য, প্রথমে বুঝতে পারে না, আরএসএস বুঝতেই পারবে না এটা, আর সহ্যও করতে পারে না এটা। কারণ ওরা চায় যে সবাই একটা ভাষা বলি, সবাই হিন্দুইজম একইভাবে প্র্যাকটিস করি। তার জন্য এই যে রামনবমী কলকাতায় হতো না, কে বলেছে? আরে পশ্চিমবঙ্গ এবং কলকাতা হিস্টোরিক্যালি আমরা কসমোপলিটন। একসময় একটা মুঘল প্রভিন্স ছিল, মুঘল প্রভিন্স থেকে আমরা একটা আলাদা সালতানাত হই, সালতানাত থেকে ব্রিটিশ রাজ্য, ব্রিটিশ ইয়ার্স থেকে স্বাধীনতা। তো নন বেঙ্গলিজ হ্যাভ বিন পার্ট অফ বেঙ্গল, এটাতে কোনো অন্য কিছু নয়। তো নন বেঙ্গলি মানে আসানসোল এরিয়া বা যদি বড়বাজার দেখি, বড়বাজারে নিশ্চয়ই 200 বছর ধরে রামনবমী হচ্ছে, কিন্তু তা বলে আমাকে রামনবমী করতে হবে, এটা তো অদ্ভুত ব্যাপার। আমরা তো ইস্টে, আসাম, বেঙ্গল, কামাখ্যা, কালীঘাট, আমরা তো এটা চিনি, আমরা তান্ত্রিক হিন্দুইজম চিনি, আমরা শক্তি চিনি, যেটা শ্রীরূপে ম্যানিফেস্ট করে। তো আমি কেন এখান থেকে উত্তরপ্রদেশের একটা মন্দিরের জন্য ইট পাঠাবো বা টাকা পাঠাবো? আমি যদি টাকা দিতে চাই, আমি তো কালীঘাটে গিয়ে টাকা দেবো। আপনার বিরুদ্ধে বিধাননগরে তৃণমূলের প্রার্থী সুজিত বোস, কিভাবে দেখেন প্রতিদ্বন্দ্বীকে? সুজিত বাবু 2010 থেকে আমাদের বিধায়ক, সবাই খুবই ভালোবাসে আমি জানি, সবার বিয়েতে যান, বাড়ি প্রোগ্রামে যান, খুবই কানেক্টেড থাকেন। অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমি পার্সোনালি এনি কেসি কোনো ক্যান্ডিডেট এগেন্সে, মানে অন্য কোনো ক্যান্ডিডেট বা অন্য কোনো পার্টির এগেন্সে যাবো না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ডক্টর বিধানচন্দ্রের যে স্বপ্ন যেটা ছিল, সেই স্বপ্নটা যখন বানানো হয়েছিল 1950s আর 1960s-এ, তখন ব্যাঙ্গালোর একটা ক্যান্টনমেন্ট শহর ছিল, যেখানে বেসিক্যালি আর্মি থাকতো আর খুব সুন্দর ক্লাইমেট আছে। নয়ডা আর গুরগাঁও বলে কোনো জায়গা ছিল না পৃথিবীতে, চাষ হতো ওখানে। ওই স্বপ্নটা সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত চলেছে আমি বলবো। মানে সিএ মার্কেটে একটা ফাউন্ডেশন স্টোন আছে সিদ্ধার্থ শঙ্কর রায়, আমি ওটাকে দেখে ভাবি ওটা একটা সিম্বল যে কি হতে পারত ওই 1975-এর ফাউন্ডেশন স্টোন। কারণ ওই সময় যখন 1975-এর ফাউন্ডেশন স্টোনটা লাগানো হচ্ছে, সেই সময় রেস্ট অফ ইন্ডিয়াতে আজকে যেই শহরে বিধাননগরের ছেলেমেয়েরা চাকরি করতে যাচ্ছে, সেই শহরগুলো টাউন ছিল লিটারালি। আর কি হলো না, এখন সিপিএম এর কি হলো না এখন বলে আমার লাভ নেই, কিন্তু আমি খুব ক্লিয়ারলি 2010 থেকে এখন পর্যন্ত আমাদের একটা মিনিমাম গভর্নেন্স চলছে। মানে স্বপ্ন দেখা বা ভবিষ্যৎ দেখা ছেড়ে দাও, মানে আমরা যে কোনো রকমে যে বিধাননগর যে একটু রাস্তা থাকবে, পার্ক গুলো এনকামরেন্স ফ্রি থাকবে, ওখান থেকে আমরা কোন রকমের নিজেকে বাঁচিয়ে রাখছি, আর হয়তো কয়েক বছরে বাঁচিয়ে রাখতে পারবো না। 5 বছরের মধ্যে 2 মাস বা 1 মাসের কিছু একটা উন্নয়ন হয়, মানে ইন দ্য সেন্স দ্যাট ইলেকশন আসছে, এবার রাস্তাগুলো বানানো হচ্ছে, ইলেকশন আসছে, ক্যানালে ডিসেল্টিং হচ্ছে, ইলেকশন আসছে, হঠাৎ দেখবে জলের প্রবলেম নেই। কিন্তু রেস্ট অফ দ্য ইয়ার বিধাননগর হচ্ছে মানে স্টেটের সবচেয়ে বাজে রাস্তা, কিন্তু বিধাননগর হচ্ছে একটা মডেল। রাস্তা কত বাজে হতে পারে একটা শহরের ভিতরে, লিটারালি আরবান এক্সপার্টস পুরো পৃথিবীর এসে স্টাডি করা উচিত যে একটা শহরে কিভাবে কত বাজে রাস্তা হতে পারে, সেটা কিভাবে হতে পারে, সেটা বিধাননগর থেকে পাওয়া যায়। এন্ড দ্য ফানিয়েস্ট থিং ইজ, আমরা একটা কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এন্ড সবাই জানে ইন্ডিয়াতে আমরা কথা বলি যে লার্জার পার্ট অফ ইন্ডিয়া ট্যাক্স পে করে না, এটসেট্রা এটসেট্রা। বিধাননগরে সবাই ট্যাক্স পে করে, সবাই তো মিডল ক্লাস। ইভেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির দিকে, লেক টাউন, বাঙুর, কালিন্দী, এরা তো ট্যাক্স পেয়ার্স। তো মানে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তো সবচেয়ে বেশি অ্যাবিলিটি থাকা উচিত, কারণ কলকাতার মতো হিস্টোরিক্যাল প্রবলেমস নেই। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে হিস্টোরিক্যাল ইস্যুস আছে, সেটা তো নেই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে। প্ল্যান শহর বানানো হয়েছে। ইভেন সাউথ দমদম মিউনিসিপ্যালিটি দক্ষিণদারি ছেড়ে দিয়ে, যেটা খুবই পুরনো এরিয়া, বাই দ্য ওয়ে হিস্টোরিক এরিয়া, লেক টাউন, কালিন্দী, এগুলো প্ল্যান্ড এরিয়াস ছিল।
অরিজিনালি, আর এখানে সবাই ট্যাক্স পে করছে, তো টাকাটা কোথায় যাচ্ছে? আমার আমার জলের সাপ্লাইয়ের জন্য ওয়াটার ট্যাঙ্কার কেন দরকার? যেটা অরিজিনালি মার্শল্যান্ড ছিল, যেটা অরিজিনালি কানেক্টেড ছিল টু গঙ্গা, আমার কেন জলের ট্যাঙ্কার দরকার হচ্ছে আজকে? শীতকালে মশা যেই ব্লকগুলো, বর্জরা ক্যানেল ওইদিকে আর আমাদের যে ক্যানেল হয় সল্টলেকের এইদিকে, তার পাশে যে ব্লকগুলো থাকে, আমি ডিএল ব্লকে থাকি, ক্যানেলের পাশে ব্লক। শীতকালে বাবাকে বলি যে কেন থাকি আমরা এখানে, কারণ মশাগুলো তুলে আমায় নিয়ে চলে যেতে পারে। রাতে আমার কুকুরকে নিয়ে আমি হাঁটতে বেরোই রাতে, একটু লেট রাতে, যাতে ওকে ফ্রি করতে পারি। আমার জার্মান শেপার্ড কুকুর, হ্যাঁ, অন্য কুকুরের সাথে যদি মারপিট করে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ক্যানাল থেকে যে ইঁদুরগুলো বেরোয় না, ওইগুলো দেখলে আমি টেনে নিই ফেরত, কারণ ওগুলো ওর হাফ সাইজ হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেটাস। আর যে এনক্রোচমেন্ট হচ্ছে, সকাল 5:30টায় যদি কেউ ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে যেই একই দৃশ্য হয় সকালবেলায় ট্রেনে যখন যাচ্ছেন সকাল 5টায় যদি দরজার বাইরে দেখেন, তাহলে একই দৃশ্য দেখতে পারবেন। এটা হচ্ছে ব্যাং ইন দ্য সেন্টার অফ, মানে বিশ্ববাংলা সারণী এই দিক থেকে হচ্ছে, আর এইদিকেই ক্যানালের প্রাচীর। আর কারণ ডেলিবারেটলি কোনো প্ল্যানিং নেই যে যদি পপুলেশন ইনক্রিজ হচ্ছে, সেই পপুলেশনের জন্য যে সাপোর্ট পপুলেশন আসছে তাদের জন্য কি হওয়া উচিত, কি না হওয়া উচিত, কোনো প্ল্যানিং নেই। তো আমি বলবো যে মাননীয় সুজিত বসুর 4বার নমস্কার, এবার একজনকে দিন যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চায়, বিধাননগরের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে চায়। আপনি শুরুতে বললেন যে বিধাননগরের মানুষ শিক্ষিত, আপনি বললেন 92% লিটারেসি। ওই শিক্ষিত সচেতন মানুষ তারা রণজিৎ মুখার্জিকে বিধাননগরে কেন ভোট দেবে? প্রথমেই ভোটার আইডেন্টিফাই করার চেষ্টা করে ক্যান্ডিডেটের সাথে। ওরা শিক্ষিত, আমিও শিক্ষিত, পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেন্ট জেভিয়ার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, কমিউনিকেশন ম্যানেজমেন্ট। আমার মানে লিটারালি একই প্রোফাইল বলতে পারেন, ইউনো, বেশিরভাগই। বিধাননগরের মানুষের দরকার এখন একজন যে শুধু এই বলবে না যে না না আমি আসলে কিন্তু আপনার শুধু রাস্তা ঠিক করবো, সেটা তো করবোই, বাট ওটা অ্যাকচুয়ালি একটা বেসিক নিডস লেভেলে পৌঁছে গেছি আমরা, মানে আমাদের অ্যাসপায়ার করতে হবে। বিধাননগরের মানুষ অ্যাসপায়ার করতে চায়, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আনফর্চুনেট যে, জানি না এটা পডকাস্ট বলে ওদের কাছে হয়তো পৌঁছবে ডিফারেন্ট শহরে, বেশিরভাগই ভোটার তো বাইরে আছে এখন। আমি প্রতিটা বাড়ি যাচ্ছি, কারণ সল্টলেকে আমি প্রায় 100টা বাড়ি চিনি পার্সোনালি, মানে ফ্যামিলি ফ্রেন্ড বলুন বা এটসেট্রা। বাড়িতে যদি 5টা ভোট আছে, শুধু বাবা মা আছে এখানে, ছেলেমেয়েরা কিন্তু বাইরে, ব্যাঙ্গালোর এটসেট্রা, হায়দ্রাবাদ, যেখানেই আছে। তো বিধাননগরে, তো তার মানে কি ওরা বাইরে কেন গেছে? কারণ ওরা অ্যাসপায়ার করে, অ্যাসপিরেশনাল। ওরা যদি অ্যাসপিরেশনাল না হতো, এখানেই ছোট একটা চাকরি করতো কোথাও না কোথাও একটা, নর্থ চব্বিশ পরগনা বা কলকাতা গিয়ে। তো ওই অ্যাসপিরেশনাল ক্লাস যে অ্যাসপায়ার করতে চাই আমরা, যেটা আমি অ্যাসপায়ার করি যে বিধাননগর একদিন ব্যাঙ্গালোর কম্পিটিশন করবে, নট কলকাতার কম্পিটিশন করবে। সেই অ্যাসপিরেশন যারা মিট করতে চায় তারা ডেফিনেটলি আমার সাথে আইডেন্টিফাই করবে। আপনি যদি হেরে যান, বিধাননগরের সাথে থাকবেন? আমি থাকি বিধাননগরে, আর সেই দিক থেকে বলতে গেলে আমার যে একটা খুব 15 বছর যা জার্নি, যেটা সিন্স আমি ফুল টাইমার, একটা খুবই ইনডেপথ জার্নি বলতে পারেন রাজনীতিতে। ইলেকট্রালি বা সাংগঠনিক ভাবে পুরো দেশ ঘুরিয়েছে আমাকে পার্টি। এমন কোনো রাজ্য নেই আই থিঙ্ক যেখানে আমার পার্টি পাঠায়নি, কিন্তু এই 15 বছর আমি কন্টিনিউসলি ইনভলভ থাকি। আমি পশ্চিমবঙ্গের ইলেকশন যখন হয় আর লোকাল, পার্টি আমার বাড়ি ফেরত পাঠিয়েছে বলতে পারেন। পার্টি আমায় বলেছে এইবার তুমি দাঁড়াও যেখানে তুমি আছো, যেখানে তুমি থাকো, যেখানে তোমার বাবা থাকে। এই ইনস্ট্রাকশন দিয়েই আমার পার্টি কিন্তু ক্যান্ডিডেট বানিয়েছে। সো আমার সাংগঠনিক যাই রেসপন্সিবিলিটি দিক পার্টি ভবিষ্যতে, আমি এখন রুটেড বিধাননগরে ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। বিধাননগর, আমি শুধু বলবো না বিধাননগর, আমি রুটেড এখন বিধাননগর এবং নর্থ চব্বিশ পরগনায়, ফ্রম নাও টিল দি এন্ড অফ মাই পলিটিক্যাল ক্যারিয়ার। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। ভোটের হাওয়া কোন দিকে? আগামী পর্বে আজকাল ডট ইনে চোখ রাখুন। নতুন প্রার্থী, নতুন প্রশ্ন।